হ্যাঁ মোটামুটি আছে আছে মোটামুটি আছে, অনেকটাই আছে, চিন্তা নেই, আমি খেয়ালই করিনি এদিকে রেকর্ড হচ্ছিল। যাই হোক ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। এবারে লক্ষ্য করো, ওটা আছে, বুঝিয়ে দেবো। তাহলে কি বললাম, জেড ইফেক্টিভ কি করে বার করতে হয়? জেড ইফেক্টিভ কথার অর্থ হচ্ছে কি, যে আবার একটুখানি আমি সংক্ষেপে বলছি, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। জেড ইফেক্টিভ কথার অর্থ হচ্ছে, এই যে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন। আর এখানে কিন্তু দু রকমের কক্ষপথ, এই যে কক্ষপথ এগুলো, একটা থাকে বাইরের কক্ষপথ আর একটা থাকে ইনার অরবিটাল। তাহলে এখানে জেড ইফেক্টিভ এই কথার অর্থ হচ্ছে সবসময় এই যে প্রোটন চার্জ পজিটিভ, নিউট্রন তো নিউট্রাল, এই পজিটিভ চার্জের সাথে আমার বাইরের কক্ষপথে যে কটা ইলেকট্রন, তার সাথে যে একটা অ্যাট্রাকশন, তাহলে এখানে তো ইলেকট্রন আছে বাইরের কক্ষপথে, এই বাইরের কক্ষপথে তো ইলেকট্রন আছে, অনলি বাইরের কক্ষপথ, তাহলে এখানে তো ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনের চার্জ আর এই প্রোটনের পজিটিভ চার্জ, তাহলে প্রোটন প্লাস আউটার ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ, এর সাথে এ পজিটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে কি তৈরি হচ্ছে, একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হচ্ছে, সেটাকে বলে জেড ইফেক্টিভ। তাহলে জেড ইফেক্টিভ কথার অর্থ হচ্ছে পজিটিভ চার্জ, প্রোটনের পজিটিভ চার্জ এবং অনলি বাইরের কক্ষপথের সাথে যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের তো নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে একটা ফোর্স তৈরি হয়, অ্যাট্রাকশন ফোর্স, যেটাকে জেড ইফেক্টিভ বলে। আর অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ কি বলেছি, এই যে ইনার অরবিটাল, তখন তখন কি হবে, প্রোটনের পজিটিভ চার্জ আর এই ইনার অরবিটালে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন হয়, সেটাকে বলা হয় কি অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ। তাহলে নিউক্লিয়ার চার্জ দুই প্রকার, একটা হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড ইফেক্টিভ, একটা হচ্ছে অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ। তাহলে আমার দরকার ছিল জেড ইফেক্টিভ, তাহলে এই জেড ইফেক্টিভ মানে হচ্ছে এই বাইরের কক্ষপথে যে কটা ইলেকট্রন আছে, আমি আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে, আরেকবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা একদম পুরো কি বলবো, এত সুন্দর হয়েছে, মোটামুটি অনেকটাই হয়েছে, চিন্তা নেই, আছে 14 মিনিটের মতো হয়েছে, ওটা মানে ওরকম হয়ে গেছে, খেয়াল করিনি, হ্যাং করেছে ফোনটা। এই যে ব্যাপারটা এরকম, এই যে এই যে কি এটা, এটা আমার, এটা হচ্ছে আমার প্রোটন প্লাস নিউট্রন থাকে এখানে, তাই তো। একটা উদাহরণ দিই, সোডিয়াম অ্যাটম যেটা বলেছি, সোডিয়াম 11, তাহলে এর 1s2 2s2 2p6 3s1, এখানে তো দুটো ব্যাপার আছে, একটা আউটার ইলেকট্রন একটা ইনার ইলেকট্রন, তাহলে এই এন এর মান 1 এখানে, এইটুকু এন এর মান 2, এইটুকু 3, তাহলে তিনটে কক্ষপথ আছে, শেল আছে, এই যে একটা শেল, দুটো শেল, 3 নম্বর শেল, তাহলে 3 নম্বর শেলে কটা ইলেকট্রন, একটা, তাহলে এই যে 1 ইলেকট্রন দিলাম, আর এখানে কি আছে, প্রোটন প্লাস নিউট্রন, তাহলে এই যে প্রোটনের পজিটিভ চার্জ, এই যে নিউট্রনের নেগেটিভ চার্জ, তাহলে প্রোটন প্লাস আউটার 1 ইলেকট্রন, এখানে এর মধ্যে যে একটা অ্যাট্রাকশন ফোর্স, এটাকে বলে জেড ইফেক্টিভ। ওকে, কিন্তু ইনারে তাহলে কটা, এটা যদি আউটার হয় এটাই তো যোজ্যতা, এই জন্য সোডিয়াম গ্রুপ 1 একটা ইলেকট্রন আছে আউটার কক্ষপথে, কিন্তু ইনার ইলেকট্রন, তাহলে বাকিটা কি, এটুকু কি, এটা ইনারে, এই যে এখানে আর এখানে মিলে কি আছে, 10টা ইলেকট্রন আছে, এই যে 2 4 6 4 10, তাহলে এটা হচ্ছে কি, থার্ড পিরিয়ড এলিমেন্ট, থার্ড পিরিয়ড এলিমেন্টের মধ্যে সবসময় ইনার ইলেকট্রন 10টা, সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের মধ্যে সবসময় দুটো, এই যেটা আমি বোঝাচ্ছিলাম। এইবার বলেছি জেড ইফেক্টিভের একটা ফর্মুলা আছে, জেড ইফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস এস, এটাকে অনেকে কনস্ট্যান্ট বলে, অ্যাকচুয়ালি জানে না তাই বলে সিগমা বলে, অনেকে এরকম সিগমা বলে, ওসব চলবে না। জেড মাইনাস এস ভ্যালুটা কি, জেড মানে কি অ্যাটমিক নাম্বার, এস মানে কি ইনার ইলেকট্রন নাম্বার। তাহলে ভালো করে বুঝতে হবে, যখন আমি জেড ইফেক্টিভের ভ্যালু বার করব, তখন ফর্মুলা জেড মাইনাস এস মানে অ্যাটমিক নাম্বার, সব আছে রেকর্ডে, চিন্তা নেই, অ্যাটমিক নাম্বার জেড, এস মানে কি ইনার ইলেকট্রন নাম্বার, ইনার ইলেকট্রন নাম্বার, ইনার অরবিটালে যে কটা ইলেকট্রন, সেটা ক্লিয়ার। ভ্যালু বার করার সময় ইনার অরবিটালে ইলেকট্রন লাগবে, ডেফিনিশনের সময় কি করব, প্রোটনের সাথে বাইরের কক্ষপথে যে কটা ইলেকট্রন, তার সাথে যে অ্যাট্রাকশন ফোর্স, সেটাকে বলে জেড ইফেক্টিভ। কিন্তু ভ্যালু বার করার সময় জেড মাইনাস এস, তাহলে সেটাই দেখিয়েছি। তাহলে কি, এই যে আমি সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট করা হয় লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত, পরপর পিরিয়ড কি জিনিস, গ্রুপ কি জিনিস, সব বুঝিয়েছি, কারণ এখানে ওটা লাগবে, তাই ক্লিয়ার একদম পুরো। তাহলে এখানটায় আমার যেটা যেটা দাঁড়াচ্ছে কি, তোমার লিথিয়াম পরপর, পিরিয়ড মানে পরপর, লেফট টু রাইট, দিস ইজ লেফট সাইড, ইট ইজ রাইট সাইড, এটাকে কি বলে, পিরিয়ড বলে। লেফট সাইড টু রাইট সাইড পরপর থাকবে অ্যাটমিক নাম্বার, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, পরপর আছে সব। তাহলে আমার জেড জেড ইফেক্টিভের ভ্যালু কি হচ্ছে, লেফট টু রাইটে গেলে, তার মানে পিরিয়ড বরাবর আমার জেড, আমার টার্গেট কি,
যে পিরিয়ড বরাবর জেড ইফেক্টিভের ভ্যালুটা কমছে না বাড়ছে, পিরিয়ড মানে লেফট টু রাইট, তাহলে বার করো। লিথিয়ামের ক্ষেত্রে জেড ইফেক্টিভ বার করো, জেড মাইনাস এস, তাহলে লিথিয়ামের জেড কত, অ্যাটমিক নাম্বার, লিথিয়ামের জেড কত, তাহলে সূত্র জেড মাইনাস এস, তাহলে জেড কত লিথিয়ামের 3, কিন্তু আমার এস মানে কি বললাম, ইনার অরবিটালের ইলেকট্রন, তাহলে বার করো 1s2 2s1, তাহলে এখানে এই যে এইটুকু 1 শেল, এটুকু 2 শেল, তাহলে এই একটা আছে এই দুটো, তাহলে এটাই কত আছে, একটা ইলেকট্রন। এটা তাহলে কি আউটার অরবিটাল, আর এই ভেতরেরটা কি ইনার, ইনারে কটা আছে যে দুটো, দুটো, তাহলে এই ইলেকট্রনটা দরকার ভ্যালু বার করার সময়, এটা তো আউটার অরবিটাল, এই যে এটা তো আউটার অরবিটাল 2s1, আমার দরকার ইনার, ইনার ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তাহলে 3-2, সেই জন্য করেছে 3-2। যখন তুমি বেরিলিয়াম বার করবে 1s2 2s2, দিস ইজ আউটার অরবিটাল, দিস ইজ ইনার অরবিটাল। পুরো সেকেন্ড পিরিয়ডে যা করব প্রত্যেকের ইনার অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকবে। থার্ড পিরিয়ডে যখন চলে আসবো ইনার অরবিটালে 10টা ইলেকট্রন চলে আসবে। থার্ড পিরিয়ড কারা সব বলে দিয়েছি, সোডিয়াম থেকে পুরো আর্গন পর্যন্ত পরপর 11 12 13 14 15 16 17 18 অ্যাটমিক নাম্বার পরপর সব। তাহলে এখানে 2 বসালাম, এই যে 4 জেড মাইনাস এস, বোরনের ক্ষেত্রে 5 জেড মাইনাস এস 2, কার্বনের ক্ষেত্রে 6-2 জেড মাইনাস এস। এই কার্বনের ক্ষেত্রে বার করব ইনার ইলেকট্রন দুটোই হবে, এই যে 1s2 2s2 2p2, আমার দরকার ইনার ইলেকট্রন, ইনার অরবিটাল আর ওই ইনার অরবিটালের যে কটা ইলেকট্রন, তাহলে এখানে এটা 1 হলো, এইটুকু 2 হলো, তাহলে দিস ইজ আউটার অরবিটাল, ইট ইজ ইনার অরবিটাল, এখানে যে কটা ইলেকট্রন থাকে সেটাকে তার ভ্যালেন্সি বলে যে 4, গ্রুপ 14 এলিমেন্ট। তাহলে এটা কি, এটা যদি আউটার অরবিটাল হয়, এটা কি অনেস্টটা কি ইনার অরবিটাল, আর তার মাথায় যে কটা ইলেকট্রন সেটা ইনার ইলেকট্রন, সেই কারণে 2 বললাম না, সবার ক্ষেত্রে 2 হবে। তাহলে দেখো লেফট টু রাইটে যাচ্ছি, ফুল লিথিয়াম থেকে তোমার নিয়ন পর্যন্ত আমি যদি যাই, তাহলে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত আমার অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে, ইলেকট্রন এই জেড ইফেক্টিভের মান দেখো যে 1, বেরিলিয়ামের ক্ষেত্রে 2, বোরনের ক্ষেত্রে 3, কার্বনের ক্ষেত্রে 4, নাইট্রোজেনের ক্ষেত্রে 5, অক্সিজেনের ক্ষেত্রে 6, ফ্লুরিনের ক্ষেত্রে 7, নিয়নের ক্ষেত্রে 8। তাহলে এই যে লেফট টু রাইট, এই যে বাম থেকে ডানে যত যাচ্ছি, তাহলে জেড ইফেক্টিভের ভ্যালু বাড়ছে না কমছে, বাড়ছে। এই যে ছিল 1 লেফটে, রাইটে কত হলো 8 হলো, তাহলে আমার জেড ইফেক্টিভ বেড়েছে। আর আমরা কি জানি সাইজটা কি হবে, সাইজ পিরিয়ড বরাবর আমরা জানি গ্রুপ বরাবর সাইজ উপর থেকে নিচে নামলে সাইজ কিন্তু ইনক্রিজ করে, তাহলে পিরিয়ড বরাবর কি হবে, পিরিয়ড বরাবর উল্টোটা হবে, পিরিয়ড বরাবর ডিক্রিজ করবে সাইজ। এটাই হচ্ছে আজকে পড়তে হবে জেড ইফেক্টিভ। ক্লিয়ার, সাইজটা কেন আমার লেফট টু রাইটে পিরিয়ড বরাবর কমে যায়, তার কারণ এই জেড ইফেক্টিভের ভ্যালুটা ইনক্রিজ করে। তাই থার্ড পিরিয়ড বার করে দেখাচ্ছি, সেকেন্ড পিরিয়ড দেখালাম, যত সেকেন্ড পিরিয়ড তুমি লেফট টু রাইটে যাবে জেড ইফেক্টিভের ভ্যালু বাড়বে, যখন তুমি থার্ড পিরিয়ডে যাবে লেফট টু রাইটে বাড়বে জেড ইফেক্টিভ, কিন্তু সাইজ তো ছোট হয়ে যাবে, কারণ আমরা জানি গ্রুপ বরাবর সাইজ বাড়ে, উপর থেকে নিচে নামলে সাইজ কি হয়, বাড়ে, অ্যাটমিক সাইজ। তাহলে লেফট টু রাইটে গেলে কি হবে, উল্টো হবে, নিশ্চয়ই কমবে। আর এই সাইজটা কমে যায় লেফট টু রাইটে পিরিয়ড বরাবর, তার একটাই কারণ এই যে জেড ইফেক্টিভের ভ্যালুটা বাড়ে। তাই এই যে জেড ইফেক্টিভ বেড়েছে। এবার আমি থার্ড পিরিয়ডটা করে দেখাচ্ছি আবার নতুন করে। সেকেন্ড পিরিয়ড দেখালাম বাড়লো লেফট টু রাইটে, এবার আগে জানতে হবে থার্ড পিরিয়ড এলিমেন্ট কারা। থার্ড পিরিয়ড এলিমেন্ট আমি কিন্তু প্রথমে বলেছি ওটা 14 মিনিট মতো, কিন্তু হ্যাং করলো কেন দেখছি ওটা। তাহলে আমার থার্ড পিরিয়ড এলিমেন্ট আগে লিখে নি কারা কারা। আমি বলেছি সোডিয়াম থেকে কি, সোডিয়াম থেকে কোন পর্যন্ত, সোডিয়াম থেকে সোডিয়াম 11 থেকে 18, এই যে 18 মানে কি আর্গন। তাহলে 11 পরে কি পিরিয়ড বলছি, পিরিয়ড মানে কি পরপর, কিন্তু অ্যাটমিক নাম্বার 12 আসবে এখানে। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তাই তো 17 18 11 12 অ্যাটমিক 13 14 15 16 17 18 দেখো পরপর। তাহলে এটা কি লেফট টু রাইট, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, এই যে লেফট টু রাইট পিরিয়ড। পিরিয়ড থার্ড পিরিয়ড এলিমেন্ট 11 থেকে 18 পর্যন্ত, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট লিথিয়াম থেকে টেনিয়াম পর্যন্ত। তাহলে এর ক্ষেত্রে জেড মাইনাস এস বার করো, জেড ইফেক্টিভ বার করছে, ওর টার্গেট জেড ইফেক্টিভ। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে লেফট টু রাইট এ পিরিয়ড বরাবর আমার জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এই যে জেড ইফেক্টিভের আরেক নাম হচ্ছে ইএফএফ, ইফেক্টিভ ইএফএফ ইসিটিআই, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এটা বলা হয়। ঠিক আছে, যার নাম জেড ইফেক্টিভ তাকে ইফেক্টিভ। ইফেক্টিভ মানে কি খুব কম, খুব কম। নিউক্লিয়ার মানে কি, আমার জেড ইফেক্টিভের ডেফিনেশন বলেছি প্রোটনের পজিটিভ চার্জ
আউটার অরবিটালের ইলেকট্রনের নেগেটিভ চার্জ, এটা কিন্তু আউটার অরবিটাল ইলেকট্রন নেগেটিভ চার্জ। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন থাকে, তাহলে এই চার্জ মানে কি? চার্জ মানে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, যেখানে একটা অ্যাট্রাকশন ফোর্স প্রোটনের পজিটিভ আর এই নিউক্লিয়াসের ইলেকট্রনের নেগেটিভ। এই ইলেকট্রনের কোন ইলেকট্রন? এটা হচ্ছে আউটার অরবিটাল ইলেকট্রন। কিন্তু এদের মধ্যে একটা কি হয়? পজিটিভ নেগেটিভ একটা অ্যাট্রাকশন ফোর্স হয়। ক্লিয়ার এটা? তাহলে আমাকে জেড ইফেক্টিভের ভ্যালু প্রমাণ করে দেখাতে হবে লেফট টু রাইট গেলে বাড়বে। তাহলে করি। তাহলে এখানে প্রতিটা অরবিটাল সোডিয়ামের করি আগে জেড মাইনাস এস, তো ফর্মুলা কি? জেড মাইনাস এস। সোডিয়ামের ক্ষেত্রে বার করি জেড ইফেক্টিভ কত? জেড মানে 11, এই যে 11, জেড মানে অ্যাটমিক নাম্বার, এস মানে ইনার অরবিটাল ইলেকট্রনের নাম্বার। তাহলে ইনার অরবিটালের ইলেকট্রন নাম্বার বার করতে গেলে আগে কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু ইলেকট্রন বিন্যাস করি 11 1s2 2s2 2p6 3s1 পিরিয়ডিক টেবিলের জিনিস। তাহলে এখানে আউটার অরবিটালটা খুঁজবো, তাহলেই গল্প শেষ। তাহলে বাদ বাকিটা ইনার। তাহলে এটা 1, এটা 2, এটা 3। তাহলে 1 2 3। তাহলে এটা কি? বাইরের কক্ষপথ। এই বাইরের কক্ষপথ ইলেকট্রন লাগবে না, এই এস মানে ইনার অরবিটাল ইলেকট্রন। তাহলে এটা হয়ে গেল আউটার অরবিটাল। এখানে 3s1, এটা 3s1, এটা লাগবে না। তাহলে এটা কি? ইনার। এটা কি? ইনার। এখানে কত কত আছে? দুটো। তাহলে এটা যদি আউটার হয় বাদ বাকিটা কি সব? এটুকু কি? এটুকু হচ্ছে ইনার অরবিটাল। তাহলে ইনার অরবিটালে কি কি ইলেকট্রন আছে? দুটো, চারটে, 10টা। সে তুমি সোডিয়াম করো, সালফার করো, সবারই ইনার অরবিটালে 10টা। সালফার করে দেখি 1s2 2s2 2p6, এই যে এই পর্যন্ত কমন হয়ে যাবে সবার ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে কি এই পর্যন্ত n1 আর এইটুকু কি 2 আর এইটুকু কি 3। তাহলে এটা হচ্ছে আমরা জানি আউটার অরবিটাল। আর এই আউটার অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে সেটাকে যোজ্যতা বলে। সালফার 16 নম্বর, এই যে 6। তাহলে এটা আউটার অরবিটাল। এই বাকিটা কি? ইনার। এই ইলেকট্রনটা আমার এখানে দরকার। 6 এর 2 8 এর 2 10। ক্লিয়ার একদম পুরো? তাহলে থার্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এস এর মান কিন্তু 10, সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এস এর মান 2 দেখিয়ে দিলাম। কিন্তু এবারে দেখা যাক পিরিয়ড বরাবর বাড়ছে কি কমছে, দেখা যাক। একদম ইজি, কিন্তু এই ফর্মুলাটা অত সোজা নাই, এনসিইআরটি বলেছে, এক্ষুনি লেখাচ্ছি। এস এর মান কত? এস এর মান হচ্ছে 10, এখানে 12 - 10, এত সোজা। জেড মাইনাস এস 13 - 10, 14 - 10, 15 - 10, 16 - 10, 17 - 10, 18 - 10, খতম। তাহলে জেড ইফেক্টিভের ভ্যালু ক্যালকুলেশন করলে কত হচ্ছে? সোডিয়ামের ক্ষেত্রে 1, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 3 4 5 6 7 8। কমছে না বাড়ছে? লেফট টু রাইট, লেফট টু রাইটে কমছে না বাড়ছে? এটাকেই তো পিরিয়ড বলে। তাহলে 8। তাহলে লেফট টু রাইটে কিন্তু জেড ইফেক্টিভ বেড়ে গেল, বাড়ছে কেন? তার সাইজটা ছোট, অ্যাটমিক সাইজটা ডিক্রিজ করে। তাই কনসেপ্ট একদম ক্লিয়ার, এক্ষুনি কিন্তু এটা পড়তে হবে। বোঝা গেল কনসেপ্ট একদম? এইবার এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড, এইবার নোট লিখতে হবে। আমি বলেছি না 5খানা জিনিস বোঝালাম কনসেপ্ট, কিন্তু আগে আগে কিন্তু 5টা কনসেপ্ট বোঝালাম, 5টা 5 কনসেপ্ট। ঠিক আছে? পিরিয়ডটা কি জিনিস, গ্রুপ কি জিনিস, অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ কি জিনিস, তারপরে তোমার আমি পড়িয়েছি কি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড ইফেক্টিভ কি জিনিস, এটা যেন মনে থাকে। আর অক্টেটটা কি জিনিস? অক্টেট মানে কি? ভ্যালেন্স শেলে যদি 8টা ইলেকট্রন থাকে ns2 np6, 8খানা ভ্যালেন্স শেল মানে লাস্ট কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাকে অক্টেট বলে। ঠিক আছে? সবাই কি হতে চায়? সবাই অক্টেট হতে চায়। যারা অক্টেট হয় তারা সব থেকে মোস্ট স্টেবল হয়, তাই না? তাহলে কারো কাছে যদি 7 টাকা থাকে, সে 1 টাকা কি কারোর থেকে ধার চাইবে নাকি তার 7 টাকা দিয়ে দেবে? সে বিলি করবে। সবাই 8 হতে চাইবে, এই 8-এ যে পৌঁছাবে সে নিট পেয়ে যাবে। তাহলে কেউ 7 পয়েন্টে এসে বসে আছে, ক্লিয়ার? কেউ 7 পয়েন্টে এসে বসে আছে, তাহলে এর ইলেকট্রন চাই না দেবে? এই ইলেকট্রন নেবে না দেবে? এর একটা ইলেকট্রন হলে এ কিন্তু 8 হবে। তাহলে এই ইলেকট্রন চাইবে নাকি ইলেকট্রন বিলি করে বেড়াবে, নাকি এ দিয়ে বেড়াবে, সবাইকে দেবে? এ দেবে কোনোদিন? ইলেকট্রন কি দেবে? 7 মানে এই যে 7 মানে কি ns2 np5, আমরা যে পড়ছি 17 নম্বর গ্রুপ। তাহলে 7 যখন হয়ে গেছে সে কিন্তু ইলেকট্রন কিন্তু আর বিলি করবে না, সে বলবে ভাই যেখান থেকে খুশি হোক 1 টাকা ধার করবে। এ কি করবে? বলবে দাও কেউ একটা আমাকে ইলেকট্রন। সে একটা বলেছিলাম না গ্রুপ 17 এর সাথে গ্রুপ 1 খুব মিল আছে। গ্রুপ 1 মানে তাদের ভ্যালেন্সি কত? গ্রুপ 1 লিথিয়াম, লিনাকে আর বিসিএস, এই যে এদের সবার ভ্যালেন্সি কত? সবার ভ্যালেন্সি হচ্ছে 1 নম্বর গ্রুপে থাকে এরা।
তাহলে বলেছি না গ্রুপ 17 কি করবে, বলবে ভাই একটা টাকা আমাকে তাড়াতাড়ি দাও। তাহলে যে এখান থেকে নিয়ে নেবে, নিয়ে কি করবে, 7 যোগ 1 করে অক্টেট পূর্ণ হয়ে যাবে। কিন্তু 7 টাকা সে আবার দিতে বিলি করবে, কাউকে দেবে না, কিন্তু এরা কাউকে দেয় না, এরা সবসময় নেয়। কেন? এ চাইবে আমি অক্টেট হবো, স্টেবল হবো, ক্লিয়ার একদম পুরো। সেই জন্য এরা নন মেটাল, এরা সবসময় ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে। কার থেকে অ্যাকসেপ্ট করবে? 1 টাকাতে। এ বলবে যা নিয়ে যা। এরা তো সবসময় মেটাল, রিলিজ করে ইলেকট্রন, ভাই নিয়ে নে, অসুবিধা নেই, 1 টাকা তো। ঠিক আছে, বোঝা গেল তো। অক্টেট এটাকে বলবো। সব এসব জিনিস এক্ষুনি এনসিইআরটির মধ্যে রয়েছে, ঠিক আছে, সেই জন্য বললাম। এইবারে লিখতে হবে পুরো ওয়ার্ড টু ওয়ার্ড। দেখো আজকে যে টার্গেট ছিল, কিন্তু আমার রেকর্ডটা এরকম হলো, আমি ঠিক বুঝতে পারলাম না কেসটা। যাই হোক, দেখছি কি হয়েছে। নেক্সট, এইবার আমাদের টার্গেট ইলেকট্রনিক কনফিগারেশন। লেখো প্রথম পয়েন্ট, ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক ইসি লিখবো, ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, এটা কি? ইলেকট্রনিক কনফিগারেশন। বুঝতে পারলাম। কিন্তু দুটো ফোন একসাথে হ্যাং হয়েছে, ওখানেও হ্যাং করেছে, কথাই তো বলে না, চুপচাপ বসে থাকে, ওখানেও হ্যাং করেছে। তাহলে এটা কি? ইলেকট্রনিক কনফিগারেশন। বোঝা গেল? ইলেকট্রনিক কনফিগারেশন। all these elements, first point, all these elements, all these elements have এনসিইআরটি তে বানান করে লিখেছে, আমি বানান করে বলবো না, আমি সংখ্যায় লিখলাম 7, ACVEN বলেছে এনসিইআরটি, আমি বললাম 7 ইলেকট্রনস, বলবে 7 প্রোটন, ঠিক এইভাবে বোকা বানাবে। 7 ইলেকট্রনস in their outermost shell, তাই তো? NH2 NP5, this is outermost shell। কেমন? যেমন ফ্লুরিন একটা হ্যালোজেন মৌল, তাহলে এর 1s2 2s2 2p5, তাহলে এই এখানে n = 1 আর এটা n = 2, তাহলে এটা এই যে একটা, এই যে দুটো, এখানে কে ইনার কে আউটার, কপালে চোখ দিয়ে দেখলে বোঝা যাচ্ছে দিস ইজ আউটার। তাহলে এখানে আউটার মানে 2, এই যে 2 নম্বর কক্ষপথ, এটা কটা ইলেকট্রন আছে? দুটো 5টা, তাহলে 2 ইলেকট্রন আর 5 ইলেকট্রন, কত হলো তাহলে আউটার শেলে? 7খানা ইলেকট্রন হলো। আর ইনার শেলে তাহলে কটা হলো? এই এখানে দুটো পড়ে আছে, দিস। আর এর ভিতরে কি আছে? প্রোটন আর নিউট্রন আছে, খতম পুরো। সেই কারণে বলছে এনসিইআরটি all these elements have 7 electrons in their outermost shell। outermost বলতে এই লাস্ট কক্ষপথ, বাইরের কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় outermost shell। বোঝা গেল? একদম ক্লিয়ার। which n on, তাহলে এখানে তো 7টা ইলেকট্রন, তাহলে এর মধ্যে ইলেকট্রন শর্ট আছে নাকি এক্সেস আছে? শর্ট না এক্সেস? অক্টেট থেকে অক্টেট, অক্টেট মানে কি? NH2 NP6, এই লাস্ট কক্ষপথে যদি 8খানা ইলেকট্রন থাকে সেটাকে বলে অক্টেট। তাহলে এটা কার কনফিগারেশন? NH2 NP6, NH2 NP6। যদি আমি নিয়নের ক্ষেত্রে করে দেখি, দেখো 10 1s2 2s2 2p6, এই দেখো 2s2 2p6, এই যে এটা n = 1, এটা n = 2, তাহলে এক হচ্ছে ইনার অরবিটাল, এটা হচ্ছে আউটার অরবিটাল। তাহলে NH2 NP6 6 দিয়ে 8, এটাই ভ্যালেন্স শেল, এটাই আউটার শেল, 8খানা ইলেকট্রন, এটাই যোজ্যতা। তাহলে যত নোবেল গ্যাস আছে এটাকে বলা হয় নোবেল গ্যাস। তাহলে নোবেল গ্যাস থেকে হ্যালোজেনের মধ্যে ইলেকট্রন শর্ট আছে নাকি এক্সেস আছে? তাহলে 8 থেকে 7 কম নাকি 8 থেকে 7 বেশি? অবভিয়াসলি কম, ছোট, তাই না? শর্ট। তাহলে বলবো কি নোবেল গ্যাসের থেকে একটা ইলেকট্রন শর্ট আছে, এটা এনসিইআরটি তে বলছে। 7 আউটার ইলেকট্রন, তাহলে অক্টেট থেকে একটা ইলেকট্রন কিন্তু শর্ট আছে, ক্লিয়ার? অক্টেট থেকে একটা ইলেকট্রন শর্ট আছে, অথবা নোবেল গ্যাস থেকে 1 ইলেকট্রন কিন্তু শর্ট আছে এর ভ্যালেন্স শেলে। সেই জন্য এনসিইআরটি বলছে which is পুরো এনসিইআরটি কনসেপ্ট একদম which is, এগুলো তো কনসেপ্ট আছে, which is 1 ইলেকট্রন, তাই তো? 1 ইলেকট্রন শর্ট, 1 ইলেকট্রন শর্ট SHORT of the next noble gas, of the next নোবেল গ্যাস। এই নেক্সট নোবেল গ্যাস মানে কি? আমি যদি ফ্লুরিনটাকে ধরি, এটা ফ্লুরিন,
হ্যালোজেন মৌল, তাই তো? তাহলে এর নেক্সট নোবেল গ্যাস কোনটা? ফ্লুরিনের 9, এটা নিয়ন 10। যদি আমি এখানে ক্লোরিন ধরতাম 17, নেক্সট নোবেল গ্যাস কে? 18। তাহলে এদের ক্ষেত্রে NH2NP6, এদের ক্ষেত্রে NH2NP5। তাহলে পি অরবিটাল এদের 5টা ইলেকট্রন, এদের পি অরবিটালে 6টা ইলেকট্রন, তাহলে কি একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি, একটা ইলেকট্রন শর্ট। ওই কারণে সেটি বলছে অল দিস এলিমেন্ট হ্যাভ 7 ইলেকট্রনস ইন देयर আউটারমোস্ট শেল NH2NP5 which is 1 ইলেকট্রন শর্ট। পরীক্ষাতে কিন্তু এখানে দেবে কি এক্সেস, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, শর্ট অফ দ্য নেক্সট নোবেল গ্যাস। বিফোর নোবেল গ্যাস হবে না, নেক্সট নোবেল গ্যাস পরে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমাকে ইলেকট্রনিক কনফিগারেশন শেষ। নেক্সট পয়েন্ট আমরা আসবো অ্যাটমিক রেডি আর আয়নিক রেডি, যেটা এত সময় বোঝালাম। এই জেড ইফেক্টিভ, তাহলে পিরিয়ড বরাবর, পিরিয়ড মানে বোঝা গেছে লেফট টু রাইট, অ্যাটমিক নাম্বার পর থাকে। এইবার আমার লেখো এখানে যে 7.1.3, আর এটা যা পড়লাম এখন এনসিইআরটির 7.18.2, এটা আমরা পড়লাম ইলেকট্রনিক কনফিগারেশন। এবার আমরা পড়বো 7.18.3, যেটা কি? যেটা হচ্ছে atomic and ionic ready, atomic and ionic ready। একদম সুন্দর করে, একদম পুরো, একদম যা বুঝিয়েছি এত সময় আমি যা এক্সট্রা পড়ালাম কনসেপ্ট, সেই কনসেপ্টটাই কিন্তু এখানে কিন্তু লাগবে। এখন এখানে সেই কনসেপ্টটাই লাগবে, এখানে কিন্তু 1 মিনিটের কাজই পড়ে নি, কিন্তু হ্যাং করলো, অসুবিধা নেই, পাবি ওখানে 14 মিনিটের হয়েছে, চিন্তা নেই, কোনো টেনশন নেই, সবই থাকবে। হ্যাং করলো কেন আজকে? দুটোই একসাথে হ্যাং করেছে। আর জেড ইফেক্টিভ তো আরো বোঝাবো যখন পিরিয়ডিক টেবিলের জিনিস, এটা অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ। এখন সব কনসেপ্ট যা হবে সব কনসেপচুয়াল। ঠিক আছে, তাহলে আমরা এখন অ্যাটমিক রেডি এবং আয়নিক রেডি। দ্য হ্যালোজেন্স হ্যাভ the halogens have the smallest atomic ready smallest atomic ready in their respective period, in their respective periods, due to respective periods, due to maximum effective nuclear charge, due to maximum effective নিউক্লিয়ার চার্জ, যেটা এত সময় বোঝালাম নিউক্লিয়ার চার্জ। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। ডিউ টু ম্যাক্সিমাম ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, পুরো এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন টু লাইন। তাহলে কথাটা বোঝা গেল, দ্য হ্যালোজেন্স হ্যাভ দ্য স্মলেস্ট অ্যাটমিক সাইজ, হ্যালোজেনের মধ্যে সবথেকে রেসপেক্টিভ পিরিয়ড। তাহলে আবার বোঝাচ্ছি, সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের মধ্যে কারা কারা থাকে? সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের মধ্যে লিথিয়াম থাকে, যার অ্যাটমিক নাম্বার 3, বেরিলিয়াম থাকে 4, বোরন থাকে 5, কার্বন 6, তারপর হচ্ছে নাইট্রোজেন 7, অক্সিজেন 8 এবং ফ্লুরিন 9, এই নিয়ন হচ্ছে 10। তাহলে আমার গল্প হচ্ছে এটাকে নিয়ে, এই যে এটাকে নিয়ে, এই সরি অক্সিজেন কেন, এই ফ্লুরিনটাকে নিয়ে, 9 কে নিয়ে, কারণ আমার হ্যালোজেন মৌলের মধ্যে বলেছে রেসপেক্টিভ এলিমেন্ট, এই যে রেসপেক্টিভ পিরিয়ড, তাহলে এই 9 কে নিয়ে। ক্লিয়ার? তাহলে আমাকে এটা বলো যে উপর থেকে নিচে নামলে সাইজ কি হয়? উপর থেকে নিচে নামলে সাইজ গ্রুপ বরাবর বাড়ে। তাহলে যদি আমি লেফট টু রাইট, এটাকে গ্রুপ বলে, উপর থেকে নিচে নামাকে গ্রুপ বলে, যেখানে সাইজ আমার ইনক্রিজ করে অ্যাটমিক সাইজ, আর লেফট টু রাইটে যাওয়াকে কি বলে? পিরিয়ড বলে। তাহলে এটা যদি গ্রুপ বরাবর যদি আমার সাইজ বাড়ে, তাহলে পিরিয়ড বরাবর সাইজ কি হবে? ডিক্রিজ করবে। কেন কমছে? এই লেফট টু রাইট, এই যে লেফট টু রাইট, এই ক্ষেত্রে যদি আমি দেখি জেড ইফেক্টিভ এর ভ্যালু, তাহলে কত হয়েছিল? 1 2 3 4 5 6 7 8। তাহলে লেফট টু রাইটে যদি যায়, জেড ইফেক্টিভ কি হচ্ছে? জেড ইফেক্টিভ এর ভ্যালু লেফট টু রাইটে গেলে এই জেড ইফেক্টিভ কিন্তু
জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু বাড়ছে, কিন্তু সাইজ কিন্তু কি হচ্ছে, কমছে। অ্যারোটা নিচের দিকে মানে সাইজ কমছে, আর অ্যারোটা উপরের দিকে মানে সাইজ বাড়ছে। কনসেপ্ট একদম ক্লিয়ার। এই জন্য বলছি দ্য হ্যালোজেনস হ্যাভ দ্য স্মলেস্ট অ্যাটমিক রেডি। তাহলে হ্যালোজেনের স্মলেস্ট অ্যাটমিক রেডি কেন? এই দেখো হ্যালোজেনের স্মলেস্ট ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উপর থেকে নিচে নামলে কি হবে, সাইজ বাড়বে গ্রুপ বরাবর, পিরিয়ড গ্রুপ বরাবর। তাহলে এ কি, এর সব থেকে কম, কম। সেই জন্য বলছে রেডি ইন দেয়ার রেসপেক্টিভ পিরিয়ড। আমার এখানে গ্রুপের ফাংশন নেই, আমার কিন্তু এখানে কিন্তু পিরিয়ডের ফাংশন। তাহলে এই ফ্লুরিনের কিন্তু সব থেকে কম। লেফট টু রাইটে গেলে আমার কিন্তু কি হচ্ছে, এইগুলোর তুলনায় কম, মানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন গ্রেটার দ্যান ফ্লুরিন। তাহলে এদের হচ্ছে অ্যাটমিক সাইজ বেশি, এর তারপরে কম। সেই জন্য বলছে দ্য হ্যালোজেন্স অফ দ্য স্মলেস্ট। তাহলে হ্যালোজেনের স্মল হয়ে গেল, এই যে ফ্লুরিনের স্মল হয়ে গেল পিরিয়ড বরাবর, আর এইগুলোর কি হয়ে গেল, বেশি হয়ে গেল। সেই জন্য বলছে দ্য হ্যালোজেন্স অফ দ্য স্মলেস্ট অ্যাটমিক রেডি ইন দেয়ার রেসপেক্টিভ পিরিয়ড। ইন দেয়ার রেসপেক্টিভ পিরিয়ড মানে ওই পিরিয়ডের মধ্যে আর কারা কারা আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে এদের সাইজটা কি হলো, এদের সাইজ তুলনামূলকভাবে এর তুলনায় বাড়লো, আর ফ্লুরিনের কিন্তু কমলো। ক্লিয়ার একদম, কারণ লেফট টু রাইটে যত যাবে তত কিন্তু সাইজ কমবে, কারণ আমরা জানি গ্রুপ বরাবর বাড়ে। তাহলে এ কমে যায় কিসের জন্য, এ কমে একটা শর্তে, তার জেড ইফেক্টিভের ভ্যালুটা বেশি হয়, তাই জেড ইফেক্টিভ আবার কিন্তু লেফট টু রাইটে কিন্তু বেড়ে যাবে। সেটাই বলছে যে আমি অ্যাটমিক সাইজ নয় কমে গেলাম, ঠিক আছে, আমি কমবো, একটা কন্ডিশন আছে, আমার জেড ইফেক্টিভের ভ্যালুটা কি হচ্ছে, এনসিএডি বলছে ডিউ টু ম্যাক্সিমাম ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। কিন্তু প্রমাণ করে দেখাও যে ম্যাক্সিমাম ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যে পিরিয়ড বরাবর ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে, সেটা প্রমাণ করে দেখাও, যেটা আমি দেখিয়েছি। কি, জেড ইফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস এস করে দাও, ঝপা ঝপ হয়ে যাবে। এসটাকে কি বলে, ইনার ইলেকট্রন। ইনার ইলেকট্রন বোঝা গেল। এই যে এখানে জেড মাইনাস এস করো, বেরিলিয়ামের ক্ষেত্রে জেড মাইনাস এস করো, বোরনের ক্ষেত্রে জেড মাইনাস এস, কার্বনের ক্ষেত্রে জেড মাইনাস এস, নাইট্রোজেনের ক্ষেত্রে জেড মাইনাস এস, জেড মাইনাস এস, জেড মাইনাস এস। ক্লিয়ার? তাহলে আমি যদি এর ক্ষেত্রে জেড মাইনাস এস করি, লিথিয়ামের ক্ষেত্রে কত হচ্ছে, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3। সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে কি বলেছি, সবার ক্ষেত্রে 2 হবে, মুখস্থ চলে যাবে একদম পুরো। এর ক্ষেত্রে কত হবে, 4 - 2, 5 - 2, 6 - 2, 7 - 2, 8 - 2, 9 - 2, 10 - 2। দেখো তাহলে 1 2 3 4 5 6 7 8। এই লেফট টু রাইটে কি হচ্ছে, ছিল 1 লিথিয়াম, হয়ে গেল নিয়ন 8। তাহলে লেফট টু রাইটে কি হচ্ছে, লেফট টু রাইটে ইনক্রিজ করছে জেড ইফেক্টিভ। কেন, সাইজটা কমে যায় বলে। গল্প শেষ। সেই জন্য বলছে এনসিইআরটি দ্য হ্যালোজেন্স হ্যাভ দ্য স্মলেস্ট অ্যাটমিক রেডি ইন দেয়ার রেসপেক্টিভ পিরিয়ড ডিউ টু ম্যাক্সিমাম ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। বোঝা গেল, ম্যাক্সিমাম ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তাই তো। সেকেন্ড পিরিয়ডের মধ্যে ম্যাক্সিমাম বলতে 10, কিন্তু ফ্লুরিনের 9, ওই কারণে ম্যাক্সিমাম। আরে 9 10 তো কাছাকাছি, সেই কারণে ম্যাক্সিমাম কথাটা বলেছে। পুরো ক্লিয়ার একদম, ক্লিয়ার। তাহলে এই লাইন টু লাইন কিন্তু একদম, এখানে যেখানে কনসেপ্ট আছে সেখানে বুঝতে হবে, জীবনও ভুল হবে না একবার। কিন্তু ওই যে জেড মাইনাস এস, ওটাই হচ্ছে মেইন জিনিস, ওটাকে বলে নাকি কনস্ট্যান্ট। আরে ভাই কনস্ট্যান্ট হলে ইনার অরবিটাল ইলেকট্রন কোথায় যাবে, এনসিইআরটি তো ভুল বলছে না, তাই না, স্ট্যান্ডার্ড বই। ম্যাক্সিমাম ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, সেকেন্ড পয়েন্ট। দ্য অ্যাটমিক রেডিয়াস অফ ফ্লুরিন, সেকেন্ড পয়েন্ট, দ্য অ্যাটমিক রেডিয়াস, the atomic radius, the atomic radius of fluorine, of fluorine like, fluorine like the other element, fluorine like the other, এই ফ্লুরিন লাইক দ্য আদার এলিমেন্ট। ফ্লুরিনের সাথে সেকেন্ড পিরিয়ডে আর কে কে থাকে, ফ্লুরিনের সাথে সেকেন্ড পিরিয়ডে আর কে কে থাকে, ফ্লুরিনের সাথে সেকেন্ড পিরিয়ডে আর কে কে থাকে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরা থাকে। তাহলে দ্য অ্যাটমিক রেডিয়াস অফ ফ্লুরিন লাইক দ্য আদার এলিমেন্ট, এর আদার এলিমেন্ট বলতে এদেরকে বোঝাচ্ছে, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট ফ্লুরিন একটা, সেই আদার এলিমেন্ট বলতে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এটুকু এনসিইআরটি দেয়নি, এনসিইআরটি বলেছে আদার এলিমেন্ট। পরীক্ষাতে তো এখান থেকে তুলবে, আদার এলিমেন্ট বলতে কাদেরকে বোঝাচ্ছে সব জানতে হবে এনসিইআরটি। আদার এলিমেন্ট অফ সেকেন্ড পিরিয়ড, এইগুলোকে কেন ধরলাম আমি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন কেন ধরলাম, সেকেন্ড পিরিয়ডের মধ্যে পড়ে। এখানে এনসিইআরটি উল্লেখ করেছে অফ দা সেকেন্ড পিরিয়ড, অফ দা সেকেন্ড পিরিয়ড, অফ দা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট,
of the second period is, sorry, of the second period is, of the second period is এটা is, second period is extremely small, extremely TREMEL, extremely small. তাহলে বোঝাই পারো লাইনটার মানে the atomic radius of the fluorine like the other element of the second period is extremely small. তার মানে কি the atomic radius of fluorine of the other element of the second period is extremely small. তাহলে কি আমি যেটা বললাম যে বোরন, কার্বন, নাইট্রোজেন, এই অক্সিজেন, বেরিলিয়াম আছে, ওগুলা ধরলাম না, মানে ফ্লুরিনের আগের এলিমেন্ট গ্রেটার দেন ফ্লুরিন। তাহলে এদের সাইজ বড়, এর সাইজটা ছোট, আগে যেটা বুঝিয়েছি সেটা। এক্সট্রিমলি স্মল, যত লেফট টু রাইটে যাবে, যত পিরিয়ড বরাবর লেফট টু রাইটে যাবে, তত কি হবে, সাইজটা ডিক্রিজ করবে, আর গ্রুপ বরাবর ইনক্রিজ করবে, সেটাই বলেছে। কেন হয় ওটা? ইফেক্টিভ জেড ইফেক্টিভের জন্য, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের জন্য। নেক্সট পয়েন্ট ক্লিয়ার একদম পুরো? হ্যাঁ, ও আজকে আমার ওই অবস্থা হয়েছে, আসতে দাঁড়া, এবার ঠিক আছে দেখ। আচ্ছা, আমি চাই একটুখানি কাছাকাছি নিয়ে যেতে, যে ভালো করে দেখতে পাই যেন। ঠিক আছে, যাই, ঠিক আছে, হয়েছে ক্লিয়ার একদম পুরো। 3 নম্বর পয়েন্ট একদম এইচএটি ওয়ার্ড টু ওয়ার্ড যা পড়াবে একদম পুরো সারা জীবন মনে থাকবে, কেমিস্ট্রি পিএইচডি হয়ে যাবে একদম পুরো। সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট লিখে দেবো, আগে লিখেছো অনেকবার, আর লিখলাম না কিন্তু। কারা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট ক্লিয়ার? আগে লিখেছি। থার্ড পিরিয়ড এলিমেন্ট কারা? সব লিখেছি আগে। তাহলে নেক্সট পয়েন্ট লেখো যে অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস, অ্যাটমিক অ্যান্ড আয়নিক ready, atomic and ionic ready increases CREACS increases কোথা থেকে? atomic ready আর ionic ready increase হয় কি বরাবর? পিরিয়ড বরাবর না গ্রুপ বরাবর? অবভিয়াসলি গ্রুপ বরাবর। এরকম ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো? এনসিইআরটি এটাই বলছে, ইনক্রিজেস ফ্রম, তাহলে এই উপর থেকে নিচে নামলে কি বলে? গ্রুপ বলে। তাহলে ফ্লুরিন থেকে ক্লোরিন পর্যন্ত যত আসবো ইনক্রিজ করবে, আমরা জানি এটা, এটা বাড়ে আর এটা কমে। এ বেশি মানে কি কমবে, তাহলে ডাউন দা গ্রুপ, যেটাকে গ্রুপ বলে। তাহলে আয়োডিনের সব থেকে সাইজ বড় হবে, ফ্লুরিনের কম হবে। কেন? ইলেকট্রোনেগেটিভিটির জন্য। আমরা আবার কি জানি, উপর থেকে নিচে নামলে এই ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু আবার কি হয়ে যায়, কমে যায়। তাহলে আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি কম, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ক্লিয়ার একদম পুরো, একই কনসেপ্ট। সেই জন্য এনসিইআরটি বলছে অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডি ইনক্রিজেস FROM from ফ্লুরিন থেকে, FLURINE, ফ্লুরিন থেকে, from ফ্লুরিন to iodine, due to iodine due to, এখানে ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপার তো থাকবে, তাছাড়া আলাদা একটা কনসেপ্ট বলেছে যে বাড়ছে। এই যে ফ্লুরিন থেকে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে এদিক বরাবর আমার গল্প হচ্ছে অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডি ইনক্রিজ করছে, সাইজটা বাড়ছে, এটা বলছে এনসিইআরটি। কেন বাড়ছে? হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি তো অবশ্যই আছে, তাছাড়াও আর একটা কনসেপ্ট বলছে, কোয়ান্টাম নাম্বারটা বলছে, কোয়ান্টাম নাম্বার, এন এর মান, কোয়ান্টাম নাম্বারটাও বাড়ছে বলে, এন এর মান, কোয়ান্টাম নাম্বার বাড়ছে বলে। উপর থেকে নিচে নামলে ফ্লুরিন থেকে আয়োডিন পর্যন্ত অ্যাটমিক রেডিয়াস কিন্তু কি হচ্ছে, ফ্রম, এই যে ইনক্রিজ ফ্রম ফ্লুরিন টু আয়োডিন ডিউ টু কি কারণের জন্য? ডিউ টু increasing of quantum shell, increasing of quantum shell number of quantum shell, সব বোঝাচ্ছি, এটা কি যে কোয়ান্টাম শেল নাম্বার, NUMBR। কোয়ান্টাম মানে কি? এন, কোয়ান্টাম শেল, এই যে কোয়ান্টাম নাম্বার, শেলটা, এই যে শেল মানে একটু আগে দেখিয়েছিলাম, এই যে 1s2 মানে কি? একটা শেল, n = 1, 2s2, n এর মান কত? 2, তার মানে কটা গুণ হবে? দুটো। মনে করো 3s থাকলো, এই তিনটাকে বলা হয় শেল নাম্বার, সেটাই আমি বোঝাচ্ছি। তাহলে কোয়ান্টাম নাম্বারটা ইনক্রিজ করবে যত তুমি নিচের দিকে নামবে, তার জন্যই কিন্তু সাইজটা বৃদ্ধি পাবে, সেটা বলছে। তাহলে দেখি, তাহলে দেখো ফ্লুরিন, ক্লোরিন,
ব্রোমিন, আয়োডিন, ভালো করে বুঝবে। ফ্লুরিনের ক্ষেত্রে আমি আগে ইলেকট্রন বিন্যাসটা লাগবে। ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস করলে লাস্ট শেল ভ্যালেন্স শেলের ইলেকট্রন বিন্যাসটা আমার লাগবে। তাহলে এর ক্ষেত্রে যদি ফ্লুরিনের ক্ষেত্রে ভ্যালেন্স শেলটা দেখি তাহলে কি 2s2 2p5, একদম সোজা। ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখি 3s2 3p5, এর ক্ষেত্রে যদি দেখি 4s2 4p5, এর ক্ষেত্রে যদি দেখি 5s2 5p5। তাহলে এখানে বলো এন এর মান কত, শেল নাম্বার। তাহলে এই যে বলছে না শেল নাম্বার বাড়ছে, তাহলে এখানে শেল কত 2, এন এর মান 2। এখানে কত শেল নাম্বার 3, এখানে কত ক্লোরিনের আয়োডিন ব্রোমিনের ক্ষেত্রে 4 এবং এর ক্ষেত্রে 5। এই যে এটাকে শেল বলে, শেল। আমি যেটা বলছিলাম বারবার, মানে গোল, এখানে 5টা গোল আছে, এন এর মান 5, এখানে এন এর মান 2। তাহলে এই যে ডাউন দা গ্রুপ, তাহলে দেখো এই যে উপর থেকে নিচের দিকে নামো, শেল নাম্বার কি হচ্ছে, এটা হচ্ছে শেল নাম্বার। এই যে শেল নাম্বার, এই যে শেল নাম্বার। তাহলে প্রথমে ফ্লুরিনের ক্ষেত্রে 2, ক্লোরিনের ক্ষেত্রে 3, ব্রোমিনের ক্ষেত্রে 4, শেল নাম্বার আয়োডিনের 5। তাহলে উপর থেকে নিচের দিকে নামছি, তাহলে ছিল 2 হয়ে গেল 5, কমছে না বাড়ছে, 100% ইনক্রিজ করছে। তাহলে গ্রুপ বরাবর শেল নাম্বার বাড়বে, সাইজটা কি হবে, সাইজটাও তো বাড়বে। উপর থেকে নিচে নামলে সাইজ কি হয়, অ্যাটমিক এন্ড আয়নিক রেডি কি হয়, ইনক্রিজ করে। কেন, এই যে পরপর দেখো শেল নাম্বার গুলো বাড়ছে, এই যে নিচের দিকে। লাস্ট অরবিটালটা চেক করলে বোঝা যাবে যে 2s2 2p5 3s2 3p5 সব ভ্যালেন্স শেল। আর ব্রোমিনের ক্ষেত্রে 4s2 4p5। এই ব্রোমিনের ক্ষেত্রে শেল নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এই যে হয় না, সংখ্যাটাকে বলে 4, এই যে 4 সেই এন এর মান। এই যে আয়োডিনের ক্ষেত্রে করলে 5s2 5p5 হয়। তাহলে এখানে এই যে 5, এগুলো শেল নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। গল্প খতম একদম। তাহলে কি হচ্ছে, তাহলে ডাউন দা গ্রুপ বা গ্রুপ বরাবর শেল নাম্বার কি হবে, ইনক্রিজ করবে। তার জন্য কি হবে, এই যে সাইজটা আবার উপর থেকে নিচে নামলে ইনক্রিজ করে। ক্লিয়ার একদম পুরো, সেটাই বলছে অ্যাটমিক এন্ড আয়নিক রেডি ইনক্রিজেস ফ্রম ফ্লুরিন টু আয়োডিন। ভালো কথা, যে ফ্লুরিন থেকে আয়োডিন পর্যন্ত সাইজটা ইনক্রিজ করবে। কার জন্য, এই সেল নাম্বার গুলো বৃদ্ধি পায় বলে, এই যে সেল নাম্বার বাড়ছে বলে। এমনি এমনি বাড়বে না, আরে সেল নাম্বার যত বড় হবে তত কি হবে, সাইজে বড় হবে না। প্রথমে মনে করো 1 ছিল এন এর মান, তাহলে একটা কক্ষপথ। n = 1, যখন n = 5 হবে তাহলে কটা কটা কক্ষপথ হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এই এটা ছোট এটা বড়, তাহলে সাইজ বেড়ে গেল। কেন, সেল নাম্বার গুলো যত বৃদ্ধি পাবে। আরে n এর মান 1 মানে একটা গোল, একটা সেল। n এর মান 2 মানে এরকম দুটো, যখন 3 হবে তখন তিনটে, যখন 4 হবে 2 3 4। তাহলে যত গোল মারবো বেশি তত সাইজটা বড় হবে। কেন, সেল নাম্বার বাড়ছে তাই। ক্লিয়ার একদম পুরো, একদম পুরো এনসিইআরটি কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড একদম, কিন্তু একটাও বাইরে নেই। লাস্ট, তাহলে আমরা লিখতে পারি যে লাস্ট পয়েন্ট হয়ে গেছে ওইটা। লাস্ট পয়েন্ট আয়নাইজেশন এনথালপি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আজকে আমার ভয় লাগছে, আমার ফোনটা হ্যাং করছে। ঠিক আছে, আমার মেমোরি কম তো, ওটা হচ্ছে ভয়। তার রেকর্ডটাও ঠিকঠাক না থাকলে মুশকিল হয়ে যাবে। কিন্তু আছে, দুটো রেকর্ড হবে, তার মানে আজকে দুটো হবে। ওটা ভালো হয়েছে, ওটা শুধু কনসেপ্টটা, আর এটা এই মানে ক্লাসটা পুরো এখানেই থাকবে, আর ওটা ছোট একটা কনসেপ্ট হয়ে যাবে। ভালো হবে, ওটা 14 মিনিটের একটা ভিডিও, আর এটা পুরো 30 থেকে 35 মিনিটের একটা। অসুবিধা নেই, ভালোই হবে। ওখানে গ্রুপটা কি জিনিস, পিরিয়ডটা কি জিনিস, তারপরে ভ্যালেন্স শেল কি, তারপরে তোমার ওই ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি, সুন্দর করে বুঝিয়েছি। লাস্টের দিকে মানে 12 মিনিট পর, টোটাল 14 মিনিট তো, 12 মিনিট পর গিয়ে একটুখানি ওই হ্যাং করেছে, অসুবিধা নেই। আয়নাইজেশন এনথালপি লেখো, লাস্ট পয়েন্ট 7.18.4, 7.18.4, পুরো এনসিইআরটি টপিক ওয়াইজ চলি আমি। আয়নাইজেশন এনথালপি, আয়োনাইজেশন এনথালপি একদম বোঝাই যাচ্ছে। ইলেকট্রনটাকে সহজে এখান থেকে বার করা যাবে, আর একটা ইলেকট্রন ঠেলে ফুলফিল্ড হয়ে যাবে পুরো 7 আর 8 অক্টেট। তাহলে এখান থেকে সহজে ইলেকট্রন বার করা যাবে না, এ আরো নেবে, এ দেবে না কাউকে। আর আমরা জানি আয়নাইজেশন এনথালপি মানে একটা ইলেকট্রন বার করতে যে পরিমাণ এনার্জি দিতে হয় সেটাকে বলে ফার্স্ট আয়নাইজেশন। দুটো ইলেকট্রন লাস্ট কক্ষপথ থেকে বের করতে যে পরিমাণ এনার্জি দিতে হয় সেকেন্ড আয়নাইজেশন। তিনখানা ইলেকট্রন বার করা আরো ডিফিকাল্ট, থার্ড আয়নাইজেশন এনথালপি ভ্যালুটা সব থেকে সেই কারণে বেশি হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে ইলেকট্রন কিন্তু বার করা যাবে না, খুবই কঠিন। তাহলে কি মোর স্টেবল, গ্রুপ 18 হ্যালো ইনার্ট গ্যাস নোবেল গ্যাস মোর স্টেবল, তারপরে কিন্তু স্টেবল, কারণ এখান থেকে বার করা যায় না। তাহলে লেখো দে হ্যাভ লিটল টেন্ডেন্সি, একই লস করে, দে হ্যাভ একই লস করবে, এর নেবে, দে হ্যাভ, কারণ অক্টেট ওটার একটা ইলেকট্রন বাকি, তাহলে কখনো লস করবে না, এর নেবে, চাইবে, দে সবাই ইলেকট্রন দে আমাকে। একটা ইলেকট্রন কে দেবে, কে দেবে, বলবে তোমার গ্রুপ 1 এলিমেন্ট লিথিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে,
এক নম্বর গ্রুপে যারা যারা আছে তারা এসে বলবে আমি দেবো ইলেকট্রন একটা, তাহলে অক্টেট হয়ে যাবে। সেই কারণেই বলে গ্রুপ 17 এর সাথে গ্রুপ 1 খুব মিল, ঠিক আছে, একটা ইলেকট্রন চাইতো। তাহলে দে হ্যাভ লিটল টেন্ডেন্সি, লিটল মানে কি খুব কম, LITT লিটল টেন্ডেন্সি, এনসিটি বুঝে বুঝে পড়ো, সব পারবে, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। টু টু লস, টু লস ইলেকট্রন, ইলেকট্রনটাকে বের করতে হবে, মানে ইলেকট্রন লস করতে হবে। আয়নাইজেশন এনথালপির ডেফিনিশন এটাই, একটা ইলেকট্রন বার করে দাও। তাহলে বার করে দাও মানে কি লস করা, বেরিয়ে যাওয়া মানে কি লস হয়ে যাওয়া। কিন্তু এ তো চাইবে না, এ তো আরো একটা নিতে চাইবে। সেই জন্য এনসিটি বলছে দে হ্যাভ লিটল টেন্ডেন্সি, খুবই কম, এর টেন্ডেন্সি একদমই কম যে একটা ইলেকট্রন যে বের করব না, এ বের করতে চাইবে না, এর নিতে চাইবে, কারণ অক্টেট হওয়ার জন্য 7 ভ্যালেন্সের 7খানা ইলেকট্রন, তাহলে এর আরেকটা ইলেকট্রন হলে অক্টেট হয়ে যাবে, মোর স্টেবল। সেই কারণে এনসিটি বলছে they have little tendency to loss, এ লস করতে চায় না, একদমই কম, ক্লিয়ার, টু লস ইলেকট্রন। নেক্সট, does they have very, does, তাহলে যারা ইলেকট্রন লস করবে তাদের আয়নাইজেশন এনথালপি হবে, তাহলে এই যদি লস না করে তার মানে মোর স্টেবল। 7 এর কাছেই 8, NH2NP6, NH2NP6 এটা হচ্ছে গ্রুপ 18, মোর স্টেবল আয়নাইজেশন এনথালপি। কেন? হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবিটাল যদি কারো থাকে তাদের ক্ষেত্রে আয়নাইজেশন এনথালপি মোর 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 স্টেবল। কেন? এর ইলেকট্রন কোনো লস করতে হয় না, এসে দুটো ইলেকট্রন ফুলফিল, একে বার করা যাবে না। কেউ অনেক টাকা পয়সার মালিক, তার কোথাও না গেলেও চলে, এরা এরকম, এতে দুটো ইলেকট্রন ফুলফিল্ড আছে, বলবে আমি বেরোবো না, আমার ইলেকট্রন ছাড়বো না। এতে P6 6টা ইলেকট্রন ফুলফিল্ড, দরকার নেই, বের করবো না আমার ইলেকট্রন, আমি তো স্টেবল। তাহলে এও কাছাকাছি, তাহলে এখানে NH2NP5, তাহলে পার্থক্য একটা ইলেকট্রনের, তাহলে একই ব্যাপার, প্রায় কাছাকাছি। সেই জন্য কি বলছে যে does they have, does এইভাবে, সেকেন্ড পয়েন্ট, does they have very high ionization enthalpy, ঠিক আছে, very high ionization SATI ionization enthalpy, কিন্তু গ্রুপ 18 এর থেকে কম, সাবধান, এ তো ফুল ফিল্ড স্টেবল, P6 P2 S2 P6 পুরোপুরি দুটোই একদম ফুলফিল, কিন্তু এখানে একটা ইলেকট্রন ঘাটতি আছে, সেই কারণে এর তুলনায় মোর স্টেবল। এই যে বলে দাস দে হ্যাভ, যেহেতু ইলেকট্রন লস করার ক্ষমতাটা কম, সেই কারণে এরা কিন্তু হাই আয়নাইজেশন এনথালপি শো করবে, হাই আয়নাইজেশন এনথালপি। থার্ড পয়েন্ট, ডিউ টু ইনক্রিজিং অ্যাটমিক সাইজ, ডিউ টু ইনক্রিজিং অ্যাটমিক সাইজ। নেক্সট পয়েন্ট তাড়াতাড়ি, ডিউ টু ইনক্রিজিং অ্যাটমিক সাইজ, এইগুলো হচ্ছে কনসেপ্ট, এইগুলো যদি বোঝো সব পারবে। ডিউ টু ইনক্রিজিং, এইগুলো যারা ভালো পারবে অর্গানিকও ভালো পারবে, বলে দিলাম। ডিউ টু ইনক্রিজ অ্যাটমিক সাইজ, আয়নাইজেশন এনথালপি ডিক্রিজ, আয়নাইজেশন যেটা একটু আগে বলছিলাম, আয়নাইজেশন এনথালপি ডিক্রিজ ডাউন দ্য গ্রুপ। তার মানে কি আছে, কি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমার কি কি কিসের গল্প এখানে? গল্প হয়েছে অ্যাটমিক সাইজ নিয়ে, আর কিসের গল্প হয়েছে? আয়নাইজেশন এনথালপি নিয়ে। তাহলে উপর থেকে নিচে নামলে যেটাকে আমরা বলি ডাউন দ্য গ্রুপ, তাহলে ডাউন দ্য গ্রুপ বরাবর অ্যাটমিক সাইজ কি হবে? ইনক্রিজ হবে, আমরা জানি এটা ইনক্রিজ হবে। তাহলে আয়নাইজেশন এনথালপি কি হবে? ডাউন দ্য গ্রুপে আয়নাইজেশন এনথালপি কি হবে আমরা জানি? ডিক্রিজ করে, কমে, ডিক্রিজ করে, তাই তো, কমে যায়। সেটাই তো বলছে ডিউ টু ইনক্রিজিং অ্যাটমিক সাইজ, এই সাইজটা বাড়ছে, সেই কারণের জন্যই আয়নাইজেশন এনথালপি কিন্তু কমে যাচ্ছে। তাহলে যদি বলে হ্যালোজেন মৌলের সাইজটা বাড়ার কারণটা কি, বলতে হবে আয়নাইজেশন এনথালপি গ্রুপ বরাবর ডিক্রিজ করে, তাই END। খতম, অনেকটা করিয়েছি, দুটো ভিডিও হবে আজকে, ক্লিয়ার? আগে কাটি, অনেকটা হয়েছে, মনে থাকে জানো।